সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক, বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ডিজিটাল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। সেই কারণেই তোমাদের পরীক্ষাকে সামনে রেখে আমাদের আজকের এই উপস্থাপনা। আমি আজকে আলোচনা করব তোমাদের ব্যাকরণ বইয়ের তৃতীয় অধ্যায়ের নবম পরিচ্ছেদ, কৃৎপ্রত্যয়ের বিস্তারিত আলোচনা। তবে প্রিয় শিক্ষার্থীরা, কৃৎপ্রত্যয়ের আলোচনায় যাবার পূর্বে আমাদের প্রথমে যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কে। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে প্রকৃতি, প্রত্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে প্রকৃতি ও প্রত্যয় এটা যেহেতু আমাদের পরীক্ষায় এমসিকিউ এসে থাকে, এমসিকিউ এই প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ের বিষয়টি পরীক্ষায় সাধারণত প্রশ্নে দিয়ে থাকে। আমরা আজকে এই প্রকৃতি প্রত্যয় সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমরা জেনে নেব যে প্রকৃতি কি এবং প্রত্যয় কি। এই সম্পর্কে আমাদের প্রথমে ধারণা নিতে হবে। প্রকৃতি এটি হচ্ছে তোমার ক্রিয়া শব্দ অথবা নাম শব্দের যে মূল, তাকেই বলা হয় হচ্ছে প্রকৃতি। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রকৃতি হচ্ছে ক্রিয়া শব্দ বা নাম শব্দের যে মূল অংশ, তাকে বলা হয় হচ্ছে প্রকৃতি। আর পাশে যেটা দেখতে পাচ্ছ প্রত্যয়, এই প্রত্যয় হচ্ছে যে এই ক্রিয়া প্রকৃতি বা নাম প্রকৃতির সাথে যে ধ্বনিগুচ্ছ যুক্ত থাকে, তাকেই মূলত বলা হয় হচ্ছে প্রত্যয়। এই প্রকৃতি এবং প্রত্যয় উভয় দুই প্রকার করে এখানে দেখতে পাচ্ছ যে প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার। প্রকৃতি একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি। আর একটা দেখতে পাচ্ছ প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো আমাদের তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদে কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা রয়েছে এবং দশম পরিচ্ছেদে রয়েছে তদ্ধিত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। আমরা এই প্রকৃতি প্রত্যয়ের এই ক্লাসটিকে তিনটি পর্বে ভাগ করব। আজকে প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে এবং প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে আছি আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক, বাংলা। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, আমরা শুরুতে জেনে নিলাম প্রকৃতি এবং প্রত্যয়ের সংজ্ঞা জেনে নিয়েছি। এবার আসো, এই প্রকৃতি এবং প্রত্যয় এই দুটো যখন যুক্ত হবে, যুক্ত হয়ে শব্দ গঠন করে, তার নাম হচ্ছে প্রত্যয়ান্ত শব্দ। এই প্রত্যয়ান্ত শব্দ আবার দুই প্রকার, একটা হচ্ছে কৃদন্ত শব্দ আর একটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। তো প্রিয় শিক্ষার্থী, দেখো যে ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। এই সংজ্ঞাটিও প্রায়শ পরীক্ষায় এসে থাকে যে কৃদন্ত শব্দ কাকে বলে। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে আমরা বলবো হচ্ছে কৃদন্ত শব্দ। একটি উদাহরণ দিয়ে আছে, দেখো। যেমন ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রি, তার সাথে কৃৎ প্রত্যয় অনট অথবা অন যুক্ত হয়েছে। এটা অনটটা সংস্কৃততে ব্যবহার করি, আমরা বাংলায় আমরা সংক্ষিপ্ত করে অন ব্যবহার করি। ক্রির সাথে অনট বা অন যুক্ত হয়ে কৃদন্ত শব্দ গঠিত হচ্ছে করণ। পক্ষান্তরে দেখো, নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার বলছি যে নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হবে তাকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ। যেমন একটি উদাহরণ দিয়েছে এখানে, যেমন নাম প্রকৃতি হচ্ছে বিজ্ঞান, তার সাথে তদ্ধিত প্রত্যয় স্নিক অথবা ইক, সংস্কৃততে স্নিক ব্যবহার করি, আমরা বাংলায় ব্যবহার করি ইক, যুক্ত হয়ে তদ্ধিতান্ত শব্দ গঠিত হয়েছে বৈজ্ঞানিক। এখন এগুলো কিভাবে গঠিত হলো, ক্রি সাথে অনট বা অন যুক্ত হয়ে করণ কিভাবে হলো, বা বিজ্ঞান শব্দের সাথে স্নিক বা ইক যুক্ত হয়ে কিভাবে বৈজ্ঞানিক শব্দ যুক্ত হলো, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিভাবে এগুলোর কিছু নিয়ম কানুন রয়েছে
এগুলো আমরা অনেক ক্ষেত্রে মুখস্থ করে থাকি। আসলে ব্যাকরণ এটি মুখস্থ করে আসলে মনে রাখা সহজ নয়। এর জন্য কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের বিষয়টি সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে কৃদন্ত শব্দ কি, তদ্ধিতান্ত শব্দ কি। আমরা এই অংশটুকু থেকে আসলে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে ধারণা পেলাম। যেমন প্রকৃতি কি, প্রত্যয় কি, প্রকৃতি কত প্রকার, 2 প্রকার, প্রত্যয় কত প্রকার, 2 প্রকার, কৃদন্ত শব্দ কি, তদ্ধিতান্ত শব্দ কি, এগুলো আমরা জানলাম। যে ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হচ্ছে কৃদন্ত শব্দ। আবার নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। যেটা বলছিলাম যে যেমন দেখো এই যে ক্রি, এটা কিভাবে আসলে তৈরি হলো। এটা একটি সংস্কৃত ক্রিয়ামূল। কিভাবে এই করণ শব্দটি এসেছে, অথবা এই বিজ্ঞানের সাথে স্নিক বা ইকযুক্তে কিভাবে বৈজ্ঞানিক হয়েছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে গেলে অবশ্যই এখানে দেখো তোমরা বোর্ডে, এখানে আমি লিখে দিয়েছি আগে যে গুণ বৃদ্ধির সূত্র। এই গুণ বৃদ্ধির সূত্র ছাড়া কিন্তু আমাদের বিশেষ করে যে সংস্কৃত কৃত প্রত্যয় রয়েছে সেগুলো কিন্তু মানে সহজে কিন্তু আমরা এটা করতে পারবো না। গুণ বৃদ্ধির সূত্র অবশ্যই তোমাদের জেনে নিতে হবে। তোমরা খাতা বের করে এটা খাতায় লিখে নাও। গুণ বৃদ্ধির সূত্র দেখো এখানে লিখেছি, মূল স্বর স্বরেয় এর গুণ নেই, বৃদ্ধি হচ্ছে স্বরেয়া। মূল স্বর হ্রস্বই বা দীর্ঘই এর গুণ হচ্ছে এ, বৃদ্ধি হচ্ছে ওই। তারপরে দেখো মূল স্বর হ্রস্ব বা দীর্ঘ উ এর গুণ হচ্ছে ও, বৃদ্ধি হচ্ছে ও। মূল স্বর রি এর গুণ হচ্ছে অর, বৃদ্ধি হচ্ছে আর। এর সাথে দেখো আরেকটু যুক্ত করে দিচ্ছি, এটা সন্ধিতে ব্যবহার হয় সন্ধির সূত্র হিসেবে। যেমন অয় থাকলে এ হয়, আয় থাকলে ওই, আবার অপ থাকলে ও হয়, আপ থাকলে ও। এটি সন্ধির সূত্র হলেও আমাদের প্রত্যয়ান্ত শব্দ গঠনে অনেক সময় আমরা প্রত্যয়ের সূত্র এবং হচ্ছে সাথে সন্ধির সূত্র বা গুণ বৃদ্ধির সূত্রের সাথে সন্ধির সূত্র যুক্ত করেও আমাদের অনেক শব্দ গঠিত হয়। সেগুলো আমরা বিস্তারিত আলোচনায় গেলে এগুলো ধারণা পাবো। তোমরা এটি তুলে নাও। আশা করছি তোমরা তুলে নিয়েছো। আমরা এ পর্যায়ে আলোচনা করব যে এই গুণ বৃদ্ধির সূত্র ব্যবহার করে কিভাবে আমরা একটি প্রত্যয়ান্ত শব্দ গঠন করতে পারি। প্রথমে আমরা দেখব কৃদন্ত শব্দ ব্যবহার কিভাবে গঠন করা যায়। যেহেতু আমাদের প্রকৃতি প্রত্যয় এটি হচ্ছে আমাদের শব্দ গঠনের একটি প্রক্রিয়া, যেমন সন্ধি সমাস সের মতো প্রকৃতি প্রত্যয় একটি শব্দ গঠনের প্রক্রিয়া। আমরা এখন দেখব গুণ বৃদ্ধি সূত্র ব্যবহার, যেটা যে বোর্ডে লিখে দিয়েছে এটার আসলে কার্যকারিতা কতটুকু, কোন কোন ক্ষেত্রে আসলে আমরা এগুলো ব্যবহার করে থাকি, এই সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে খেয়াল করো, আমরা একটি ক্রিয়ামূল লিখছি এখন। যেমন ক্রিয়ামূলটা নিয়েছিলাম, এই ক্রিয়ামূলের সাথে অনট বা অন যুক্ত হয়ে করণ শব্দটি তৈরি হয়েছে। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে দেখো অনট থেকে অন কিভাবে হলো। যেটা খেয়াল রাখতে হবে যে প্রত্যয়ে যে অনেক সময় যে কোনো বর্ণ লোপ পায়, যেমন ধরো টটি লোপ পেয়েছে, এই যে লোপ পাওয়ার বিষয়টিকেই বলা হয় হচ্ছে ইত। খেয়াল রাখবে, এটি অনেক সময় প্রশ্নে আসে যে ইত কি। এখন এইভাবে তোমরা দেখে হয়তো বুঝতে পারছেন যে ক্রি যোগ অনট সমান করণ হলো। আমরা এখন মূল শব্দ যে করণ এখান থেকে আসবো। দেখো করণ, এটাকে আমরা একটু ভেঙে নেব। যেমন ধরো কি কি আছে এখানে, ক, র। আর মনে রাখবে যখন মূর্ধন্য ন মূল শব্দ থাকে, এটা যখন আমরা বিশ্লেষণে যাব তখন মূর্ধন্য ন দন্ত ন হয়ে যায়। এই হচ্ছে করণ। একে আমরা আরো ক্ষুদ্র অংশে ভাঙি। যেমন ধরো ক, এর সাথে স্বরধ্বনি আছে অ। যখন কোনো একটি ব্যঞ্জন বর্ণ থেকে স্বরধ্বনিকে আমরা আলাদা করব, তখন সেই ব্যঞ্জন বর্ণের নিচে হর্ষ চিহ্ন দিব অথবা হসন্ত দেব। এরপরে দেখা যাচ্ছে র, এখান থেকেও আমরা স্বরধ্বনিটা সরিয়ে নিই, স্বরে অ। আর শেষে যেহেতু ন আছে, একে আর আমরা ভাঙলাম না। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে অর। তোমাদের গুণ বৃদ্ধির সূত্রে দেখো গুণে ছিল অর। এখানে অর বা এই গুণ বা বৃদ্ধি যাই থাক না কেন,
আমরা যখন এর মূল নির্ণয় করতে যাব অর্থাৎ প্রকৃতি বের করব তখন মূল স্বর ব্যবহার করতে হবে। তাহলে অর বা আর এর পরিবর্তে আমরা লিখবো রি। তোমরা দেখো ক, অর এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে রি, আর এখানে অ আর ন যদি যোগ করে দেই তাহলে দাঁড়ায় হচ্ছে অন। তাহলে যখন একটি ব্যঞ্জন বর্ণ থেকে স্বরধ্বনি সরিয়ে নেব তখন এর নিচে হসন্ত যেমন আসবে, পক্ষান্তরে যদি এর সাথে এই স্বরধ্বনি মুক্ত যে ব্যঞ্জন বর্ণের ধ্বনির সাথে যদি স্বরধ্বনি যুক্ত করে দেই সেই ক্ষেত্রে হসন্তটি উঠে যাবে। তাহলে কর সাথে রি যুক্ত করে দিলে এটা হয়ে যাবে হচ্ছে ক্রি, আর এখানে থাকলো অন। আর এটা যেহেতু ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতিকে চিহ্ন মানে বোঝানোর জন্য আমাদের একটি ধাতু চিহ্ন ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে ধাতু চিহ্ন। এটাও পরীক্ষায় আসে যে ধাতু চিহ্ন কোনটি। এটা তোমরা তোমাদের ম্যাথমেটিক্সে এটা বর্গমূল চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকো। এই দেখো যে ক্রি যোগ অন সমান সমান করণ কিভাবে হলো আমরা বের করে নিতে পারলাম। আশা করছি তোমরা বিশ্লেষণটি বুঝতে পেরেছো যে কিভাবে আসলে তোমার গুণ বৃদ্ধি সূত্র ব্যবহার হয়ে থাকে। তোমরা তুলে নাও। এবার আসো আমরা যেটা লিখেছিলাম যে বিজ্ঞান যৌগিক সমান বৈজ্ঞানিক। অথবা ইক সমান সমান বৈজ্ঞানিক। এবং দেখো এটির আমরা একটি বিশ্লেষণ দেখব। এটি যেহেতু নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয়যোগী শব্দ গঠিত হয়েছে, এটি একটি তদ্ধিতান্ত শব্দ। আমরা এর আগে কৃদন্ত শব্দ বিশ্লেষণ করে দেখিয়েছি, এবার আমরা দেখব তদ্ধিতান্ত শব্দ বিশ্লেষণ করে। দেখো বৈজ্ঞানিক শব্দটিকে আমরা ভেঙে নিই। বৈজ্ঞানিক যদি আমরা এভাবে ভাঙি, যেমন বই জ্ঞা নি ক, আরেকটু ভাঙি বই ব, এখান থেকে ওই কার্ডটা বের করে নেব ওই, সেখানে জ্ঞা এটা থাক, ন থেকে ইটা বের করে নেই ই যোগ ক। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, যেমন ধরো এখানে আছে ওই, দেখো তোমাদের গুণ বৃদ্ধি সূত্রে ওই কি দেখা যাচ্ছে না? এই যে দেখা যাচ্ছে বৃদ্ধি হচ্ছে ওই। এখন এর পরিবর্তে কি আসবে? রস্বই বা দীর্ঘই। আমরা এখানে নিব হচ্ছে ওই এর পরিবর্তে নিব হচ্ছে রস্বই। এখানে এটা থাকলো, ন থাকলো, ই আর ক যোগ করে নিই। তাহলে এখন দেখো এই রস্বই দুইয়ের সাথে দিয়ে দিই, এটা হয়ে যাচ্ছে বি, এখানে থাকছে হচ্ছে জ্ঞা, এখানে থাকছে ন, বিজ্ঞান যোগ হচ্ছে ই, হয়ে গেল বৈজ্ঞানিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই তদ্ধিতান্ত শব্দটির বিশ্লেষণ। এভাবে অসংখ্য শব্দ রয়েছে যেগুলো আমরা খুব সহজেই কিন্তু এভাবে বিশ্লেষণ করে আমরা মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে দেখব যে এই একই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত করলে কিভাবে বিভিন্ন ধরনের শব্দ গঠিত হয়। যেমন দেখো আমরা এই ক্রিয়ামূলটাই নেই, এর সাথে দেখো বিভিন্ন প্রত্যয় যুক্ত করব। যেমন ধরো অন যুক্ত করে হয়ে গিয়েছিল, এটা তোমরা জেনেছো অলরেডি, করণ। এখন ধরো ক্রি, এটার সাথে যদি আমি জ দেই হয়ে যাবে কার্য। ক্রি এই ক্রিয়ামূলের সাথে যদি আমরা লিখি তা হয়ে যাবে কর্তা। ক্রি এর সাথে যদি আমরা লিখি অনীয় হয়ে যাবে করণীয়। ক্রি এর সাথে যদি আমরা দিই তব্য হয়ে যাবে কর্তব্য। এরকম ভাবে আমরা আরো অনেক শব্দ তৈরি করতে পারি এভাবে। এখন এখান থেকে আমরা ক্রিয়ামূল সরিয়ে দিই, এই প্রত্যয়গুলো দিয়েও কিন্তু অনেক শব্দ কিন্তু গঠন করতে পারবো। ধরো ক্রির জায়গায় আমরা যদি দিই
ধৃ। তাহলে ধৃর সাথে অন যুক্ত করে হয়ে যাবে ধরন, ধৃর সাথে জ হলে ধার্য, ধার্তা শব্দ হয় না। ধৃর সাথে অনিয় দিলে হবে ধরনীয়, ধৃর সাথে তব্য দিলে হবে ধর্তব্য। এরকম আরো যদি শব্দ দাও, ধরো ধৃর জায়গায় আমরা যদি দেই হচ্ছে মৃ, তাহলে হয়ে যাবে মৃজগণ মরণ, মার্জনে তা দিলে হবে অনিয় দিলে হবে মরণীয়, মর্তব্য নেই। এরকম যে মানে সব ক্রিয়ামূলের সাথে যে সব ধরনেরই যে প্রত্যয় যুক্ত হবে তেমন কথা নেই। এভাবে আমরা কিন্তু মানে একই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করতে পারি। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। আরেকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যেমন দেখো ধরো অধিকার একটি শব্দ, এটার প্রকৃতি প্রত্যয় কিভাবে আমরা নির্ণয় করব? দেখো যেমন ধরো এখানে আছে শব্দ হচ্ছে অধি আর হচ্ছে কার। অধি এটি একটি উপসর্গ, ওটা মনে রাখবে যদি কোনো শব্দের সাথে উপসর্গ বা অন্যান্য কোনো শব্দ যুক্ত থাকে সেই ক্ষেত্রে প্রত্যয়ান্ত শব্দ থেকে সেটিকে আলাদা রাখবে। তাহলে অধি যোগ শুধু কার আছে এটাকে আমরা ভাঙবো, যেমন এটাকে ভাঙলে কি হবে ক যোগ আ, রকে ভাঙলে হবে র যোগ অ। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, যেমন আর যাকে দেখা যাচ্ছে না, বৃদ্ধি সূত্র হচ্ছে বৃদ্ধিটা 4, এর জন্য মূল স্বর হচ্ছে রি। তাহলে এখানে আমরা লিখব অধি যোগ ক, আর এর পরিবর্তে লিখব হচ্ছে রি, শেষে লিখব অ। দেখো অধি যোগ কর সাথে যদি রিটা যোগ করে দিই তাহলে এটা হয়ে যায় ক্রি যোগ হচ্ছে অ। এটি যেহেতু একটা ক্রিয়া প্রকৃতি ধাতু চিহ্ন দিয়েছে। দেখো খুব সহজে হয়ে গেল অধিকার শব্দের প্রকৃতি প্রত্যয়। তোমরা হয়তো কার এটির প্রকৃতি প্রত্যয় জানো, কিন্তু এই অধিকার এটির জানো না। আর এটি থাকলে অনেক সময় একটা বিড়ম্বনা তৈরি হয় যে কিভাবে আসলে এই ধরনের শব্দের আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারি। তোমরা দেখছো খুব সহজেই কিন্তু আমরা এইটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারলাম। তোমাদের বোঝার জন্য আমি আরেকটি শব্দ দেখাচ্ছি, তোমরা তুলে নাও। যেমন দেখো কি শব্দ আমরা লিখি গতি, এর প্রকৃতি প্রত্যয় কি হবে দেখো এই গতি। এখন এটির সাথে আসলে আচ্ছা এটির পূর্বে আমরা এই শব্দটা দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে যেমন দেখো গমন, এটিকে ভাঙলে হয় হচ্ছে গম যোগ অন, গমন। এই যে দেখো গম অর্থাৎ গতি অর্থে ব্যবহার হয়েছে। গমন মানে কি, গমন করতে গেলে আমাদেরকে একটা গতি প্রাপ্ত হতে হবে। কাজেই এই গতির সাথে অর্থের যে মিল থাকে যে ধরনের শব্দ সেগুলো প্রত্যেকটার জন্য কিন্তু একই প্রকৃতি হবে, প্রকৃতি কিন্তু পরিবর্তন হবে না। যেমন দেখো এখন আমরা লিখেছিলাম এই যে গতি, এটার মধ্যে কিন্তু গমন শব্দটি রয়েছে, কাজে এটার প্রকৃতি থাকবে গম। আর শেষে আছে তি, এটাকে তিও লেখা যায়, আবার সংস্কৃততে লেখা হয় কয়দয় রস্যি অথবা তি, গতি। এখন একটা দেখো, যেমন ধর যদি আমাদের শব্দটা হয় প্রগতি, তাহলে এটার আমরা প্রকৃতি প্রত্যয় কিভাবে নির্ণয় করব? একটু আগে আমরা জেনেছি যদি কোনো উপসর্গ বা কোনো শব্দ থাকে প্রত্যয়ান্ত শব্দের সাথে সেই ক্ষেত্রে সেই শব্দটিকে আমরা আলাদা রেখে দেব। যেমন প্র, এটিকে আলাদা রেখে দিলাম, শুধু থাকলো গতি। তাহলে প্র যোগ গতি, এখানে থাকলো প্র, গতিকে আমরা ভেঙে, এই যে গতির দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা আছে। তাহলে এখানে হলো প্র দিকে গম যোগ তি, এই প্রগতি হয়ে গেল। আর এরকম ধরো অনেক এই গতি শব্দের সাথে কিন্তু অনেক শব্দ যুক্ত করতে পারবো, যেমন প্রগতি, নির্গতি, দুর্গতি, আবার গমনের সাথে আগমন, নির্গমন, বহির্গমন, এরকম কিন্তু অসংখ্য শব্দ কিন্তু তৈরি করা যায়। সেই ক্ষেত্রে একই নিয়ম দিয়েই কিন্তু আমরা
এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারি। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এই পর্যায়ে তোমাদের গুণবৃদ্ধি সূত্রের নিচে যে সন্ধির সূত্র লিখে দিয়েছি, এটার সাথে আসলে গুণবৃদ্ধি সূত্রের আসলে কিভাবে সমন্বয় হয় বা কিভাবে আমরা ব্যবহার করি সেই সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি একটি উদাহরণের মধ্য দিয়ে। তোমরা খেয়াল করো, যেমন ধরো শৈশব, এটি প্রকৃতি প্রত্যয় কি হবে? আচ্ছা, আমরা লিখে নিই আগে। এটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে শিশু যোগ অ। এখন কথা হচ্ছে কিভাবে এই শৈশব থেকে শিশু যোগ অ হলো, এটা আমরা দেখে নেব। আসো আমরা এই শৈশব শব্দটিকে বিশ্লেষণ করি। তোমরা গণিতে যেমন হচ্ছে প্রমাণের অঙ্ক করেছো, মনে করো আমরা প্রমাণ করছি। এটা আমাদের বাম পক্ষ, শৈশব, এটাকে আমরা ভেঙে ডান পক্ষ শিশু যোগ এটা প্রমাণ করব। দেখো এটাকে ভেঙে নিই। এখানে আছে সই স ব। সই এটাকে ভাঙলে হয় তালব্য স যোগ ওই। স এটাকে ভাঙলে হয় স যোগ অ। বকে ভাঙলে ব যোগ অ। এখন এখানে দেখো স, দেখো তোমাদের গুণবৃদ্ধি সূত্র ওই আছে, ওই থাকলে রস্বই বা দীর্ঘই হয়। এখানে আমরা নেব হচ্ছে রস্বই। এখানে থাকলো স, এখানে অ আর ব আছে, এটা আমরা যোগ করে নিই অ, আর শেষে থাকলো অ। এখন এখানে দেখো রস্বই আছে, একে রস্বই স্বরধ্বনি যেহেতু এখানে সরিয়ে নিয়েছিলাম, স্বরধ্বনি একে দিয়ে দিই। ছয়ের সাথে যুক্ত করলে হয়ে যাবে সি। আর এখানে আছে স, এখানে আছে অফ। অফ থাকলে কি হয় দেখো, অফ থাকলে হয় ও। এখানে আমরা লিখে দিই ও যোগ হচ্ছে অ। আর এখানে থাকলো সি, এখানে থাকলো স, ও আছে। এখন যেহেতু এটা সন্ধির সূত্র, আমাদের আসতে হবে হচ্ছে সন্ধি থাকলে এই পর্যন্ত ঠিক ছিল। যেহেতু এটা আমরা প্রকৃতিতে ফিরবো, কাজে এখানে আমাদের গুণবৃদ্ধি সূত্রে চলে আসতে হবে। এখানে দেখো গুণবৃদ্ধি সূত্রের মধ্যে ও কোথায় আছে, দেখো গুণে আছে। গুণ ও থাকলে মূল স্বর রস্ব বা দীর্ঘ। আমরা ওর পরিবর্তে এখানে নিয়ে নেই রস্ব যোগ অ। এখানে থাকলো সি, এখানে থাকলো স, তার সাথে আমরা যুক্ত করে অ যদি যুক্ত করে নিই তাহলে হয়ে যাবে সু যোগ অ। প্রকৃত অংশ নেই, যুক্ত করে দিলে হবে, দেখতে পাচ্ছ তোমরা, শিশু যোগ অ। এ আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম ডান পক্ষে যে শিশু যোগ অ, এটা কিন্তু চলে এসেছে শিশু যোগ অ। তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে গুণবৃদ্ধি সূত্র বা হচ্ছে সন্ধি সূত্রগুলো ব্যবহার করে খুব সহজেই প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। এটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে আজকে আমাদের এই আয়োজন সম্পন্ন হবে বলে আশা করছি। তো তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আবারও দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সকলকে।